আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার পর আমাদের কিন্তু সবসময় একটা দুশ্চিন্তা থাকে যে আমার এ প্লাসটা আসলে থাকবে কিনা। তো আমরা যদি একটু কেয়ারফুল হই তাহলে কিন্তু আমরা সেকেন্ড পেপার দিয়ে আমাদের ফার্স্ট পেপারের যে ঝামেলাগুলো আছে সেগুলো কিন্তু আমরা কভার করে ফেলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এই যে সেকেন্ড পেপার এক্সামটা আছে এটা কিভাবে এই স্বল্প সময়ের ভিতর সুন্দরভাবে প্রিপারেশন নিব, চলো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। সবার পূর্বে একটা কথা বলে রাখতে চাই, যেটা ইংলিশে এ প্লাস পাওয়াটা কিন্তু তোমার একটা স্ট্র্যাটেজির ব্যাপার। এখানে তুমি যদি জাস্ট একটু স্ট্র্যাটেজিক হও অল্প সময়ের ভিতরে এ প্লাস তোলা কিন্তু খুবই সহজ। তুমি ইনফ্যাক্ট 85 মার্কস তুমি ইজিলি তুলতে পারবা। সেকেন্ড পেপারে নাম্বারগুলো অনেক বেশি পরিমাণ স্ট্র্যাটিফাইড, কারণ হচ্ছে তুমি দেখো গ্রামারের প্রায় 60 নাম্বার আছে এবং তুমি যদি চাও এই 60-র ভিতর তুমি 55 প্লাস কিন্তু খুব সহজেই রাখতে পারবে, একটু স্ট্র্যাটেজিক হতে পারবে। আমি এখানে সবগুলো হ্যাকস তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট যে হ্যাকটা আমি তোমাদেরকে দিব, যেখানে কোন জিনিসটা তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়বা, যে তোমার পরীক্ষা চলমান আছে অথবা তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ সেই ক্ষেত্রে আমি ফার্স্টে যে জিনিসটা তোমাকে বলবো সেটা হইতেছে যে তুমি এই যে কমপ্লিটিং সেন্টেন্স যেটা আছে এটা একটু গুরুত্ব দাও। এখানে দেখো 10 মার্ক অ্যালোকেটেড করা আছে, অনেক হিউজ পরিমাণ একটা মার্ক কিন্তু অ্যালোকেটেড আছে হচ্ছে এই যে ক্লজেস এবং ফ্রেজেস দিয়ে সেন্টেন্স কমপ্লিশনে। এই সেন্টেন্স কমপ্লিশনগুলো আমরা করবো কিভাবে? আমাদেরকে যেটা করতে হবে, প্রশ্নটা বারবার পড়তে হবে। আমি তোমাদেরকে একটা হ্যাক বলে দিচ্ছি, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হ্যাক। তুমি প্রশ্নটাকে বারবার পড়ো, কোশ্চেনটাকে বারবার পড়ো, তাহলে তুমি অনেক আইডিয়া পেয়ে যাবে। তোমার নিজেরা খুব কষ্ট করতে হবে না, কোশ্চেন পড়লে তুমি অনেক আইডিয়া পেয়ে যাবে। এবং কোশ্চেনে যেটা বলছি যে কোশ্চেনটা তোমাকে কিন্তু এই সেন্টেন্স কমপ্লিশন যেটা আছে এটা কিন্তু অ্যাকর্ডিংলি করতে হবে। ফার্স্টে যে পার্টটা দেওয়া আছে, যেমন ফার্স্টে যে তোমাকে এখানে লিস্ট দেওয়া থাকে, এই লিস্ট, হ্যাঁ, হি ওয়াক ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। তাহলে এখানে লিস্টের পরে কি হয়? শুড হয়, তাই না? ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে লেস্ট যদি তুমি দেখো তাহলে তুমি কি শুড দিয়ে শুড ইউ শুড মিস সামথিং, রাইট? ওরকম কিছু করে তুমি এই সেন্টেন্স কমপ্লিশনটা করবা, ঠিক আছে? তারপরে দেখো হাই টাইম দিতে পারে, ইট ইজ হাই টাইম উই ভ্যালুড প্যাট্রিয়টিজম, উই অ্যাডপ্টেড প্যাট্রিয়টিজম। তাহলে হাই টাইমের পরে কি হয়? হাই টাইমের পরে কিন্তু পাস্ট হয়, সাধারণত অতীত হয়, তাই না? ইট ইজ হাই টাইম উই ভ্যালুড প্যাট্রিয়টিজম, উই প্যাট্রোনাইজড, প্যাট্রোনাইজ তোমার কি প্যাট্রিয়টিজম। তাহলে হাই টাইমের পরে কি আমরা পাস দিব। এরকম ভাবেই প্রত্যেকটা সেন্টেন্সে তুমি দেখবা সুন্দর এরকম একটা স্ট্রাকচার আছে। ঠিক একই ভাবে তুমি দেখবা যে অনেক সময় এই যে উইচ, ওয়েন, এই ধরনের জিনিসপত্রগুলো এখানে দ্যাট, এগুলো আমরা ইউজ করে সেন্টেন্স গুলো করবো। একটা জিনিস খেয়াল করবো, এখানে তোমার কোনো সফিস্টিকেটেড বা খুব কঠিন কোনো সেন্টেন্স করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। বরং যে জিনিসটা প্রয়োজনীয়তা আছে যে তুমি এখানে যে সেন্টেন্সটা লিখছ সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে কিনা, জটিল কিছু তোমার এখানে লেখার দরকার নেই। শুধু জাস্ট এই যেখানে ওরা যে জিনিসটা দিয়েছে সেটার সাথে এটার ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যটা তুমি রাখতে পারছো কিনা ওটা দেখলেই তোমার কিন্তু এই সেন্টেন্স কমপ্লিশনে তুমি 10 মার্ক তুমি পেয়ে যাবা। এটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। এটার দিকে একটু বেশি গুরুত্ব দাও এই 3 নাম্বার কোশ্চেনটার। ওকে, চলো আমরা পরের পার্টে চলে যাই। এরপর আমরা যে বিষয়টা গুরুত্ব দিব সেটা হচ্ছে তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্মস অফ ভার্বের যে ব্যাপারটা আছে সেটার দিকে। এটা কিন্তু খুবই জটিল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল করে দেখো ভার্বের ব্যাপারটা এবং সাবজেক্টের ব্যাপারটা। দেখো আমি কি ইজ ব্যবহার করব না আর ব্যবহার করব, আমি কি ওয়াজ ব্যবহার করব না ওয়্যার ব্যবহার করব, তাই না? এই প্রশ্নগুলো এবং থার্ড পারসন সিঙ্গুলার না যে তোমার যে নাম্বারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি আমরা ইউজ করি? হি গো টু স্কুল হয় না হি কি হয়? হি গোস টু স্কুল হয়। এই যে ইএস যুক্ত হয়, তাই না? এই ইএস যুক্ত হচ্ছে, হি গোস টু স্কুল, তাই না? হি কামস ব্যাক, তাই না? তাহলে এই যে এস যুক্ত হওয়ার বা ইএস যুক্ত হওয়ার যে ফেনোমেনা গুলা, এগুলো কিন্তু আমার আলোচনার বিষয় হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। এবং এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দেখো কত মার্ক অ্যালোকেটেড আছে, 7 মার্ক অ্যালোকেটেড আছে। এটা তোমার খুব ভালোভাবে দেখে যেতে হবে। এবং শুধু তাই না, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু শুধু যে এখানেই আছে তা কিন্তু না। তুমি যখন এই 60 নাম্বারের পরীক্ষার পরে 40 নাম্বারের যে প্যারাগ্রাফ লিখতে যাচ্ছ ওখানে কিন্তু তোমার অনেক স্টুডেন্ট, এই যে জাস্ট তুমি দেখো, আমি জাস্ট এই যে তুমি যখন এই ভিডিওটা দেখছো অনেক স্টুডেন্টই যখন পরীক্ষাটায় বসবে তারা এখানে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলো ঠিক মতো লিখবে না। এই যে হি গোস, হি কামস, ঠিক আছে, এই ধরনের যে সিলি মিস্টেক যেগুলো আছে এগুলো করার কারণে তাদের এ প্লাস তো নষ্ট হবে, অনেকে ফেলও করবে। বুঝতে পেরেছো? সো তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু ভালোভাবে দেখে যাও, এটা তোমার সব দিক দিয়ে তোমাকে সুবিধা দিবে। এরপরে দেখো তুমি কোনটা দেখবা। এরপর তোমাকে দেখতে হবে হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিমস।
দেখো সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস এগুলো খুব গুরুত্বপূর্ণ। সিনোনিমস এবং অ্যান্টোনিমস তোমাকে কিন্তু বিপুল পরিমাণে হেল্প করতে পারে এবং তুমি এখানে একদম সাথে সাথে কিন্তু পেয়ে যেতে পারো। কিভাবে? দেখো সিনোনিম মানে হচ্ছে সেম মিনিং ওয়ার্ডস, অর্থাৎ সমার্থক শব্দ। বাংলায় আমরা বলি না সেম মিনিং ওয়ার্ডস বা সমার্থক শব্দ যেগুলো, সেগুলোকে আমরা বলি কি সিনোনিম। যেমন আমরা ট্রিবিউট এর সিনোনিম বলতে পারি রেসপেক্ট, তাই না? ইনক্রিজ এর সিনোনিম আমরা কি বলতে পারি? রাইজ। ডিক্রিজ এর সিনোনিম আমরা কি বলতে পারি? ডিক্লাইন, তাই না? আমরা এরপরে তোমার আরো প্রচুর এরকম ওয়ার্ড আছে না, যে তোমার প্রত্যেকটা জিনিসেরই, যেমন সাইন বা সিম্বল এর সিনোনিম আমরা বলতে পারি কি? এমব্লেম, তাই না? তো এই ধরনের সিনোনিম কিন্তু প্রচুর রয়েছে। এখন চলো অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি। অ্যান্টোনিম মানে কিন্তু বিপরীত শব্দ, অর্থাৎ তুমি একটা শব্দ, আমি বললাম রেসপেক্ট, ঠিক আছে? রেসপেক্টের সিনোনিম হচ্ছে ট্রিবিউট, কিন্তু অ্যান্টোনিম বা বিপরীত যেটা সেটা হচ্ছে কিন্তু ডিসরেসপেক্ট অথবা ডিসঅনার, তাই না? তাহলে এই যে অ্যান্টোনিম গুলো, রিচ এর অ্যান্টোনিম কি? পোর, তাই না? তারপরে আমরা কি বলতে পারি? সফিস্টিকেটেড, এটার অ্যান্টোনিম কি? আনসফিস্টিকেটেড বা নাইভ, তাই না? তাহলে এই যে অ্যান্টোনিম গুলো, বিপরীত পার্থক্য যে শব্দগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। চলো আমরা তোমাদেরকে দু একটা সিনোনিম অ্যান্টোনিমের উদাহরণ দিচ্ছি, যেটা তোমাদেরকে খুব পরিমাণ হেল্প করবে। দেখো আমরা বলতে পারি যে সাকসেস এর অ্যান্টোনিম হচ্ছে কিন্তু ফেইলিয়ার। আমরা ফার্স্টে আগে সিনোনিম গুলো চলে আলোচনা করি, তাহলে ভালো হবে, সুন্দর হবে। দেখো ইম্পর্টেন্স, এটার সিনোনিম হচ্ছে সিগনিফিকেন্স। You know what is the importance of this video? What is the significance of this video? Importance and significance means the same thing. এরপরে দেখো কি কি আছে? ইন্টেনশন, এটার সিনোনিম হচ্ছে পারপাস। ইন্টেনশন মানে কি? ইচ্ছা, তাই না? পারপাস মানে কি? ইচ্ছা, তাই না? উদ্দেশ্য। এরপর দেখো প্রুভ, প্রুভ এর সিনোনিম হচ্ছে কি? ডেমনস্ট্রেট, ঠিক আছে? প্রুভ এর সিনোনিম হচ্ছে কিন্তু ডেমনস্ট্রেট, দেখানো, প্রমাণ করা, প্রমাণ করা এবং দেখানো। I will demonstrate that I can get golden GPA 5 in my ACC exam. Okay, I proved myself in that university admission test that I am a very good student. তাহলে prove মানে কি? প্রমাণ করা। demonstrate মানে কি? প্রমাণ করা, সেম মিনিং। ভ্যালু মানে কি? worth, কোনো কিছুর মূল্য বুঝাইতে। what is the value of your watch? তাই না? তোমার ঘড়িটার দাম কত? how much is your watch worth? তোমার ঘড়িটার দাম কত? সেম জিনিসই কিন্তু বলছি, ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট, ভ্যালু এবং ওর্থ। তারপরে দেখো আর কি কি সিনোনিম আছে আমার। আউটকামের সিনোনিম হচ্ছে তোমার রেজাল্ট। রেজাল্ট, তোমার রেজাল্ট, এইচএসসি পরীক্ষার কি রেজাল্ট? হোয়াট ইজ দ্য আউটকাম অফ ইউর এইচএসসি এক্সাম? আউটকাম মানে কি? রেজাল্ট, তাই না? এই যে অসাধারণ অসাধারণ কিন্তু জিনিস আমার কাছে রয়েছে, এই যে যখন আমরা সিনোনিম গুলো দেখছি। একইভাবে দেখো ওভারকাম, ওভারকামের সিনোনিম হচ্ছে কি? পাস বা কনকার। তাহলে I have overcome my challenges. ওকে, তাহলে দেখো তাহলে ওভারকাম আমি বলতে পারি I have conquered my challenges, I overcame my challenges। তাহলে পাস্টে আমি যদি বলি I overcame my challenges, ওকে, আর I conquered my challenges it means the same thing, right? So এই যে দেখো ওভারকাম এবং কনকার দুটোই কি? আমার সিনোনিমাস ওয়ার্ড। একইভাবে তুমি বলতে পারো সিনসিয়ার, যে মানুষ ব্যক্তি সে কিন্তু কি? সে কিন্তু অনেস্ট, তাই না? তাহলে সিনসিয়ার এর সিনোনিম কি? অনেস্ট, সৎ, তাই না? এইরকম ভাবে আরো দু একটা সিনোনিম অ্যান্টোনিম আমরা দেখে নিই, চলো। মেথড এর সিনোনিম হচ্ছে প্রসেস। ডেভেলপ এর সিনোনিম হচ্ছে প্রসপার। কিউরিয়াস এর সিনোনিম হচ্ছে ইনকুইজিটিভ। এই যে দেখো একটা নতুন ওয়ার্ড, ইনকুইজিটিভ, INQUISIT, ইনকুইজিটিভ, TIV। ইনকুইজিটিভ মানে হচ্ছে কিউরিয়াস, someone who is eager, আগ্রহী। Curious, eager and inquisitive means the same thing. These are synonymous. এরপরে দেখো অবজারভেশন এর সিনোনিম হচ্ছে এক্সামিনেশন অর ওয়াচিং। এরপরে আমরা বলতে পারি মেয়ার, he only gave me mere words, only words। মেয়ার মানে কি? অনলি, তাই না? নলেজের সিনোনিম হচ্ছে লার্নিং বা নোয়িং। ঠিক একইভাবে আমরা আছে কি লেটেন্ট, যেটাকে আমরা বলি সুপ্ত প্রতিভা, তাই না? লেটেন্ট প্রতিভা সিনোনিম, লেটেন্ট এর সিনোনিম হচ্ছে হিডেন, তাই না? যেটাকে হিডেন করা হয়েছে, অথবা কনসিলড। I know what to show and what to conceal. So এই যে দেখো হাইড করা, কনসিল করা, এই দুটো কিন্তু সেম জিনিস। লেটেন্ট মানে কিন্তু এই হিডেন, যেটা গোপন, গুপ্ত রয়েছে, লুকায়িত, লেটেন্ট প্রতিভা, তাই না? লেটেন্ট ট্যালেন্ট, গুপ্ত প্রতিভা।
তাহলে দেখো এরপর দেখো ট্যালেন্ট এর সিনোনিম হচ্ছে ইন্টেলিজেন্স অথবা ব্রিলিয়েন্স। ইন্টেলিজেন্স মানে কি? ট্যালেন্ট। এরপর দেখো মোর এর সিনোনিম হচ্ছে কি? অ্যাডিশনাল। সাপোর্ট এর সিনোনিম কি? অ্যাসিস্ট, হেল্প। গাইড এর অ্যান্টোনিম হচ্ছে তোমার অ্যাবান্ডন। এখন চলো কয়েকটা অ্যাবান্ডন আমরা জেনে নিই, অ্যান্টোনিম জেনে নিই। মডার্ন এর অ্যান্টোনিম হচ্ছে কিন্তু অ্যানসিয়েন্ট। মডার্ন মানে কি? আধুনিক। অ্যানসিয়েন্ট মানে কি? পুরনো বা ওল্ড মানে কি? পুরনো। এরপর দেখো ডিফারেন্ট এর অ্যান্টোনিম হচ্ছে সিমিলার বা সেম। ডেভেলপ এর অ্যান্টোনিম হচ্ছে ডিগ্রেড বা ডিক্লাইন। ডেভেলপিং সিটি অ্যান্ড ডিগ্রেডিং সিটি। এই যে যুদ্ধ হচ্ছে, যখন অনেক বড় বড় শহর ডেভেলপ হচ্ছে, ডেভেলপিং সিটি আছে, ঠিক এমনি যেখানে যুদ্ধ হচ্ছে সেটা কি? ডিগ্রেডিং সিটি, ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? ডিক্লাইনিং হয়ে যাচ্ছে সেগুলো। একইভাবে তুমি যদি দেখো অন্য অ্যান্টোনিমের ভিতরে দেখো অ্যালার্ট, এটার অ্যান্টোনিম চেয়েছে। অ্যালার্টের অ্যান্টোনিম হচ্ছে ইনডিফারেন্ট। অ্যালার্ট মানুষ কি? সে সতর্ক আছে, হ্যাঁ, এই চুরি চোর আসতেছে বাসায়, হ্যাঁ সতর্ক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এর হচ্ছে ইনডিফারেন্ট। তুমি যদি একটু খামখেয়ালি করো, ঠিক আছে? আমার একটা ঘটনার কথা মনে পড়ে যে এক বাসায় তোমার এরকম খামখেয়ালি মানুষ ছিল, বারান্দায় বিভিন্ন জায়গায় কাপড় রাখতো, সেখান থেকে কাপড় চুরি হয়ে যেত। একটু অসতর্কের কারণে বারান্দায় কাপড় রাখার কারণে কি হয়ে যাবে? ইনডিফারেন্ট হওয়ার কারণে কিন্তু তার বাসায় চুরি হয়ে গেল। ইনডিফারেন্ট মানে কি? অ্যালার্টের অপোজিট ওয়ার্ড। তাহলে দেখো এই ধরনের যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। ওকে, চলো আমরা পরের পার্টে চলে যাই, যেগুলো তোমার আরো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এরপরে দেখো যখন আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়ে ফেলছি, এরপর আমরা চলে যাবো যেটা, সেটা হচ্ছে কানেক্টরস। কানেক্টরসে তুমি কিন্তু পুরো নাম্বার পেতে পারো। এখানে কি কি কানেক্টরস ইউজ হতে পারে? দেখো আমরা যখন একটা প্যাসেজ শুরু করছি বা কোনো একটা কিছু শুরু করছি, তখন কিন্তু আমরা কি দিয়ে শুরু করি? সাধারণত ফার্স্টলি দিয়ে শুরু করি। তুমি এখানে জানো যে এই কোশ্চেনে কি করে দেওয়া হবে? তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে। তো এই প্যাসেজটা তুমি কি করবা? ফার্স্টের দিকে তোমাকে কিন্তু ওই যে প্যাসেজ যেগুলো আছে, যে যে কানেক্টরস যেগুলো আছে, কি কি আছে? ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, এই ধরনের জিনিসগুলো দিয়ে আমরা স্টার্ট করি না? তারপরে আমরা সেকেন্ডলি ইউজ করি, তারপরে আমরা থার্ডলি ইউজ করি, দেন ইউজ করি, ইন অ্যাডিশন টু ইউজ করি, বিসাইডস ইউজ করি, তারপরে আমরা সো ইউজ করি, হাউএভার ইউজ করি। এগুলো কিন্তু তোমাকে একটু প্র্যাকটিস করে যেতে হবে। কানেক্টরস গুলো তুমি যদি না দেখো যে কোন জায়গায় হ্যাঁ ডাজ ইউজ হয়, কোন জায়গায় সিন্স ইউজ হয়, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাই না? তাহলে এখানে আমার এই জিনিসটা হবে, তাই না? কোন জায়গায় কোন কানেক্টরস হবে সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। কোন জায়গায় দো হবে, কোন জায়গায় আলদো হবে, কোন জায়গায় তোমার অ্যান্ড হবে, কোন জায়গায় সো হবে, ঠিক আছে? কোন জায়গায় তোমার বিকজ হবে, সেগুলো আমাকে একটু প্র্যাকটিস করে কিন্তু তোমাদেরকে এটা একটু স্টাডি করে যেতে হবে। অন্যান্য জিনিসগুলো তুমি একটু কম পড়লেও চলবে, কিন্তু কানেক্টরসটা একটু ভালোভাবে দেখে যাও, সিনোনিমসটা কিন্তু ভালোভাবে দেখে যাও। একটা জিনিস যেটা কম দেখলেও চলবে, সেটা হচ্ছে তোমার পাংচুয়েশন মার্কস। এই যে কোন জায়গায় দাড়ি কমা হবে আর কোন জায়গায় ক্যাপিটাল লেটার হবে। যখন একটা নাম আমরা বলছি, when I am telling about the city of London, তাই না? ফাইন্যান্সিয়াল হাব বলতে পারো যেটাকে। তো সেখানে কি আছে? সেই লন্ডনের এলটা কিন্তু বড় হাতের হবে, কারণ এটা নেই। তারপরে আমরা যখন ইউ আর কে সংক্ষেপে লিখছি, উপরে যে অ্যাপোস্ট্রফি হবে। তারপরে আমরা কোশ্চেন করছি, তখন কোশ্চেন মার্ক হবে। কেউ অবাক হয়েছে, সারপ্রাইজ হয়েছে, সেখানে কিন্তু কি আমরা এই যে এই সাইনটা ইউজ করি, ঠিক আছে? তো এই যে এইভাবে আমরা পাংচুয়েশন মার্কস গুলো দাঁড়ি কমা। এবং একটা ইম্পর্টেন্ট কথা, যদি কোনো কোড থাকে, উক্তি থাকলে আমরা দুই সাইডটা এরকম করে কোড দিয়ে কি করে দেবো? কভার করে দিব, তাই না? সো এটাও কিন্তু এই পাংচুয়েশন মার্কস গুলো আমার দাড়ি কমা কোন জায়গায় হবে, কোশ্চেন মার্ক কোন জায়গায় হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা দেখার কোনো প্রয়োজন নাই। তুমি সিনোনিম অ্যান্টোনিমটা দেখো, কানেক্টরস গুলো দেখো। এরপর দেখো আর কিছু জিনিস আমাদের দেখতে হবে। ইউনিক ফ্রেজ যেটা আছে, এটা তুমি খুব সহজেই পারবা। এটা তোমার উইথ ক্লুজ থাকে, এটা দেওয়া থাকে। এটা তুমি একটু জাস্ট দেখে যাও, এটা একটু দেখার প্রয়োজন আছে, বেশি দেখার প্রয়োজন নাই, কিন্তু যেহেতু এটা 5টা মার্ক আছে, এটা তুমি একটু দেখে যাও। আরেকটা জিনিস যেটা তোমার অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে তোমার প্রিপোজিশনস। প্রিপোজিশনসটা কেন দেখবো, চলো আমরা সেটা একটু বুঝে নিই। দেখো প্রিপোজিশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন উই শুড রিফ্রেন ফ্রম স্মোকিং। এই যে দেখো রিফ্রেন এরপরে কি আসলো? ফ্রম হবে, তাই না? তারপরে রিফ্রেন ফ্রম স্মোকিং, তাই না? তারপরে এই যে দেখো আমরা আরেকটি ইম্পর্টেন্ট এক্সাম্পল দিতে পারি। হি ইজ নোন টু মি হয় না হি ইজ নোন বাই মি হয়? আই নো হিম, তাই না? এটার প্যাসিভ ভয়েস কি? হি ইজ নোন বাই মি না, কিন্তু হি ইজ নোন টু মি। এই যে টু এ ইউর ইউজ, হি ইজ নোন টু মি। তারপরে আমরা ইউজ করতে পারি বিভিন্ন সময়, তোমরা নিশ্চয়ই জানো অন ইউজ হয়, ইন ইউজ হয়, হ্যাঁ? সেগুলোর এই ইউসেজ কিন্তু আমরা এই প্রিপোজিশন থেকে আমরা কি করতে পারি?
অ্যাকম্পানির পরে তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাকম্পানিড, আই ওয়াজ অ্যাকম্পানিড বাই হিম, এই যে বাই ইউজ হচ্ছে, এটাও কিন্তু এই সুন্দর প্রিপোজিশনের ইউসেজের ভিতর আমরা পাচ্ছি। তাহলে আমার কোন জায়গায় কোন প্রিপোজিশনটা ইউজ হবে সেই অনুযায়ী যদি জাস্ট আমরা একটু প্রিপোজিশনগুলো দেখে যাই, এটা কিন্তু আমার একদম নিশ্চিত মার্ক। আর তোমার অন্য কোনো কোশ্চেন দেখার দরকার নেই, জাস্ট প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলোর এই টপিকগুলো যেগুলো আমরা মার্ক করে দিলাম এগুলো একটু বেশি বেশি করে দেখো, তাহলেই তুমি কিন্তু খুব ইজিলি সহজেই এই তোমার যে মার্কটা আছে এটা তুলে ফেলতে পারবে। এরপরে দেখো আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনে কিন্তু 7 মার্ক। ন্যারেশনের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে এখানে ডাইরেক্ট স্পিচ থেকে আমার ইনডাইরেক্ট স্পিচ, অথবা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ, সাধারণত তোমার ডাইরেক্ট স্পিচ থেকে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি, তাই না? He said that I will go to school. He said that he will go to school. তাহলে এটা কিন্তু ওই যে অনেকটা তুমি বলতে পারো যে তোমার এখানে আমি জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করে দিলাম। He said that I will go to school, সেটাকে আমরা কি করে দিলাম? He said that he will go to school, তাই না? তাহলে এই যে জিনিসটা, তারপরে দেখো স্যার থাকলে আমরা কি বলবো? আমরা he respectfully said that। তারপরে যখন সে কেউ তোমাকে কোনো একটা জিনিস চাচ্ছে তখন আমরা কি বলবো? asked বলবো, he asked me। ঠিক আছে, যখন তুমি কেউ তোমাকে কোনো একটা জিনিস, তোমরা নিশ্চয়ই জানো এই যে আমরা যখন ন্যারেশনের ভিতর কোনো কিছু ask করে, কোনো কিছু তোমার কাছে জিজ্ঞেস করে, হোয়াটস ইউর নেম, হি asked me my name। তারপরে যখন তোমার এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে কি বলতো, সেটা হচ্ছে যে এই যে ন্যারেশনের ভিতর যদি তোমার টুমরো থাকে, হি সেড দ্যাট আই উইল কাম টুমরো, তাই না? হি সেড দ্যাট হি উইল কাম দ্য নেক্সট ডে। তাহলে এই যে দেখো নেক্সট ডে, প্রিভিয়াস ডে, তাই না? এই যে এইরকম ভাবে যে আমার সেন্টেন্স ওয়ার্ড এইভাবে এগুলো চেঞ্জ হয়, তাই না? স্যার থাকলে কি হয়? রেসপেক্টফুলি অ্যাড হয়। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই ন্যারেশনটা মাস্টার করে ফেলতে পারি। ন্যারেশনটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। ন্যারেশন খুব বেশি যদি পারো, খুব বেশি দেখার দরকার নেই, এবং অন্য জিনিসগুলো বেশি দেখবা, কিন্তু ন্যারেশনটা একটু দেখে যেও। ন্যারেশনটা খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো ইউজ অফ মডিফায়ার্স, এটা খুব সহজ। ফার্স্টলি ইউজ হতে পারে এই যে ly যুক্ত যে ওয়ার্ডগুলো ইউজ হয়, এগুলো এই তোমার মডিফায়ার্স ইউজ হয়। ফার্স্ট, সেকেন্ড, আরো বেশ কিছু কি আছে, নাউনের ইউজেস আছে। প্যাট্রিয়টিজম কোন জায়গায় IASM যুক্ত ওয়ার্ড ইউজ হবে, সেগুলো কিন্তু কোথায় আসবে? আমার এই মডিফায়ার্স এর ভিতরে এসে পড়বে। মডিফায়ার্সটা একটু দেখো, বেশি দেখার দরকার নেই, বাট এখানে তোমার মডিফায়ার্সটা দেখে যাওয়ার দরকার আছে। আচ্ছা, এরপরে দেখো ইউনিক ফ্রেজের যে কথা যেটা বললাম, এটা তোমাদের দেখা দরকার আছে। এখন শোনো, ইংলিশ পরীক্ষায় তাহলে ক্লাস কিভাবে নিশ্চিত হবে? এখন চলো হ্যাকসগুলো, গোপন হ্যাকসগুলো বলে দেবো। 1 নম্বর জিনিস যেটা দেখো, তোমার মনে রাখতে হবে তোমার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষায়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি তুমি ক্লাস নিশ্চিত করতে চাও, এটার ব্যাকবোন হচ্ছে কিন্তু এই গ্রামার পার্টটা। গ্রামার পার্টটাকে তোমার যেটা করতে হবে, খুব দ্রুত দিয়ে তোমাকে কম্পোজিশন বা প্যারাগ্রাফগুলোকে পুরোপুরি লিখতে হবে। কথাটা বোঝো, পুরোপুরি না লিখলে কিন্তু তুমি জীবনেও এই পরীক্ষাটা ভালো করতে পারবা না, নেভার, কোনোদিনও সম্ভব না। তাহলে ওটা পুরোপুরি ভাবে অ্যান্সার করবা। কিন্তু আমার এখানে একটা ক্লু, আমি তোমাকে একটা হ্যাক বলবো, ওটা করার পরেও তুমি মিনিমাম 20 মিনিট সময় যাতে তোমার হাতে থাকে এইভাবে পরীক্ষাটা দাও। কারণ হচ্ছে কি, এই যে তুমি ধরো প্রিপোজিশন লিখলা, অথবা তুমি এই যে সেন্টেন্স গুলো কমপ্লিট করলা, অথবা তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করলা, এগুলো তোমার একবার করে একটু রিভিউ করার প্রয়োজনীয়তা আছে। হতে পারে তুমি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা করছো, কোনো একটা জায়গায় ইডি মানে পাস্টে অ্যান্সার করতে হবে, তুমি সেটা দাও নেই এই ছোট্ট ভুলটার কারণে, অথবা তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে যে কোথায় গোস এর ইএস যুক্ত হবে বা কামস এর পরে একটা এস যুক্ত হবে, ওই এসটা হয়তো দাওনি। ঠিক আছে, কোন জায়গায় হয়তো একটা পাস্টের সেন্টেন্স লিখতে হবে, তুমি ওটা লেখনি ওইভাবে। হ্যাঁ, কোনো জায়গায় হয়তো আইএনজি যুক্ত করতে হবে, ওই জিনিসটা তুমি করনি। এই ভুলগুলো তোমাকে কিন্তু একবার রিভিউ করতে হবে। মনে রাখো, ইংলিশ সেকেন্ড পেপার তুমি যদি খুব ভালো মার্ক পেতে চাও, তোমাকে একটা রিভিশন টাইম রাখতে হবে, মিনিমাম 20 মিনিটস, অথবা তুমি 25 মিনিটসও রাখতে পারো যদি তুমি একটু চালাক হও। দেন দেখো, তুমি ন্যারেশনের জিনিসটা একটু খেয়াল করবে যে এখানে যে আমরা যেভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করি, তখন কি যে চেঞ্জটা, যে স্ট্রাকচারাল চেঞ্জটা আমার করতে হয়, তুমি কি এক্স্যাক্টলি ওইভাবে করছো কিনা, আর কোনো ভুল হয়েছে কিনা। ঠিক আছে, এখানে দেখো হি সেজ দ্যাট হি গোজ টু স্কুল, এটার ক্ষেত্রে যেরকম হবে হি সেড দ্যাট হি ওয়েন্ট টু স্কুল, তখন কিন্তু অন্যরকম হবে। মানে বুঝতেই পারছো যে এখানে কিন্তু আমার যে রাইট ফর্ম অফ ভার্ব এবং টেন্সটা যেটা আছে, সেটা কিন্তু আমি অনেক সময় মেনটেন নাও করতে পারি। তাহলে এটা কি করতে হবে, আমাদেরকে এই জিনিসটাকে দেখে শুনে অত্যন্ত স্পষ্টভাবে বুঝে নিতে হবে। আর যখন আমরা বুঝে নেব, তখনই কিন্তু আমাদের এই এক্সামটা খুব ভালো হবে। তাহলে আমরা রিভিউয়ের জন্য 20 মিনিট সময় রাখি। আর গুরুত্বপূর্ণ কথা, যখন তুমি ওই যে তোমার যে প্যারাগ্রাফস গুলো এবং অ্যাপ্লিকেশনস বা যে ধরনের রচনাগুলো যখন দেখছো, 40 মার্কসের যে রিটেন পার্ট আছে,
সেই রিটেন পার্টকে তোমাকে মনে রাখতে হবে যে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা কিন্তু তোমার ওখানেও মেনটেন করতে হবে। যে তুমি এই যে থার্ড পারসন সিঙ্গুলার যখন লিখছো তখন ইএস যুক্ত করছো কিনা, তোমার যে সেন্টেন্সের টেন্সটা ঠিক আছে কিনা, আর এই লেখাটাকে খুব বেশি বড় করার দরকার নেই, কিন্তু যে জিনিসটা লিখবা সেটা যত সম্ভব তথ্যবহুল এবং মোস্ট ইম্পর্টেন্টলি দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার, ইউজ অ্যাজ বেস্ট vocabulary as you can. You know, whatever vocabulary, sophisticated vocabularies, difficult words that you know, you must employ them. তোমাকে খুব ভালোভাবে ভোকাবুলারির যে ভান্ডারটা আছে, তোমার যে শব্দ ভান্ডারটা রিচ, তোমার শব্দ ভান্ডারের ভিতর যে অ্যাবাউন্ডেন্স আছে, সফিস্টিকেশন আছে, তুমি যে অনেক সুন্দর সুন্দর অনেক এই যে সিনোনিম অ্যান্টোনিম গুলো থেকে তুমি যে ওয়ার্ড গুলো পাচ্ছ, এই ওয়ার্ড গুলো ইভেন এখানে যে ওয়ার্ড গুলো পরীক্ষা আসবে ওগুলো যদি তুমি এই প্যারাগ্রাফ গুলোর ভিতরে বা এই যে তোমার যে কম্পোজিশন বা এই অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় যদি সুন্দরভাবে ওই ওয়ার্ড গুলো ইউজ করতে পারো, তাহলে কিন্তু তুমি অলওয়েজ অনেক বেশি নাম্বার পাওয়া, যেখানে হয়তো একটা অর্ডিনারি স্টুডেন্ট যে এই ওয়ার্ড গুলোকে এই ভোকাবুলারি গুলোকে ইউজ করবে না, সে অলওয়েজ কম নাম্বার পাবে তোমার চেয়ে। তাই অবশ্যই এই ভোকাবুলারিকে সুন্দরভাবে ইউজ করার চেষ্টা করবা, এবং এই বিশেষ করে গ্রামাটিক্যাল পার্টটা শেষ হয়ে যাওয়ার পর যখন তুমি কম্পোজিশন বা প্যারাগ্রাফগুলো লিখবা, প্যারাগ্রাফগুলোকে খুব সুন্দরভাবে তুমি স্ট্রাকচার করে লিখে ফেললেই এটা কিন্তু তোমার একদম পুরোপুরি মার্ক নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু হিউজ পরিমাণ মার্ক শুরু করে ফেলতে পারি। আমরা এই সাবজেক্ট ভার্ব এটা কিন্তু ভালোভাবে পড়বো, আর আমরা ইউনিক ফ্রেজ এগুলো একটু দেখে যাবো। সবগুলো জিনিস দেখে যাওয়ার পর আমরা যেটা বললাম, একবার কোশ্চেনটি তুমি রিভিউ করো, তাহলে তোমার ভুলগুলো শুধরে গেলে তুমি এখানে নিশ্চিতভাবে A+ নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এখানে তোমার সেকেন্ড পেপারের একটা সুন্দর গাইডলাইন্স দিয়ে দিলাম, তোমরা খুব সুন্দরভাবে পড়ো। আরেকটা কথা বলে রাখবো, তোমার টাইমের এই যে তোমার হোল টাইমটা আছে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার আগে, এটা 90% সময় ব্যয় করা হচ্ছে গ্রামারের পিছনে। গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে এই 60 মার্কটাকে তুমি ভালো করার চেষ্টা করো। আর বাকি 10% যদি খুব বাড়াইতে চাও তাহলে এটাকে 80% করে গ্রামাটিক্যাল পার্টে 80% সময় দিয়ে 20% সময় দেওয়া হচ্ছে তোমার রচনামূলক পার্ট। ওটা জাস্ট যাওয়ার আগ দিয়ে তুমি একটু দেখে গেলেই হবে যে আমি প্যারাগ্রাফগুলো কিভাবে লিখবো, এটা কিন্তু একটা স্ট্রাকচার আছে। জানো যে হ্যাঁ, যখন তুমি লোডশেডিং নিয়ে লিখছো বা কোনো ডিফরেস্টেশন নিয়ে লিখছো বা এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে লিখছো, যে তখন আমরা ওইভাবে লিখে দিতে পারি না যে we should all work for it, you know, we should help the government work for it. Government alone cannot solve all these problems, you know. The problem is environment pollution is known to everyone. The problem of sound pollution is known to everyone. The problem of load shedding is known to everyone. আমরা কিন্তু একই স্ট্রাকচার দিয়ে বহুত প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি। ওই স্ট্রাকচারগুলো তুমি আমার চ্যানেলের অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখো, ওগুলোর ভিতরে আমি স্ট্রাকচারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং সেই ভিডিওগুলোকে বারবার দেখার মাধ্যমে এবং এই ভিডিওটাকে তুমি বারবার রিভিউ করার মাধ্যমে আর যে কি জিনিসগুলো বললাম এগুলোর মাধ্যমে তুমি কিন্তু অনেক ভালো করতে পারবা। এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলি, এইচএসসি পরীক্ষা কিন্তু তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন একটা পরীক্ষা। আমি জানি না যে তোমাদের প্রিপারেশন কি অবস্থায় আছে, কিন্তু যদি তুমি চাও যে না আমি এই পরীক্ষাটায় আমার প্রিপারেশন হয়তো যথেষ্ট নয়, এখন স্ট্র্যাটেজিক্যালি করতে পারি, ঠিক আছে। আমি আমার জীবনে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিজ্ঞতা প্রায় 5.5 স্টুডেন্টকে পিছনে ফেলেছি। আমি তোমাদেরকে বিভিন্ন হ্যাকস, বিভিন্ন টেকনিক্স এবং বিভিন্ন কুল ট্রিক্সগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি জানি যে অনেক সময় তোমাদের এইচএসসি পরীক্ষার সময় একটা খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা হয়, সেটা হচ্ছে তোমরা অনেক বেশি ভয় বা দুশ্চিন্তার ভিতরে থাকো, যেটার কারণে তোমার যে ভালো প্রিপারেশন, যতটুকু প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যেতে পারতা বা যে জিপিএটা পেতে পারতা, সেই জিপিএটাও কিন্তু অনেক সময় তুমি পেতে পারবা না, এই ভয় বা দুশ্চিন্তা বা হয়তো তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না এই সময়টাতে। আমি এই কারণে একটা কোর্স করিয়ে থাকি, হল স্ট্র্যাটেজি কোর্স বা এক্সাম স্ট্র্যাটেজি কোর্স। এই কোর্সটায় আমরা মূলত তোমাদের এই সময়টায় তোমাদের সবার পাশে থেকে তোমাদেরকে এই এক্সাক্ট গাইডলাইনটা তুমি কিভাবে এই সময় নিজের কন্ট্রোলটা নিবা এবং কিভাবে বেস্ট পারফর্মটা করবা ওই অল্প সময়ের ভিতরে। তো পরীক্ষা খারাপ করার পরে কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। পরীক্ষা খারাপ করার পূর্বে যত দ্রুত সময়ে যদি তুমি আমাদের এই প্রোগ্রামে আসো, ভর্তি হও, তাহলে আমি তোমাকে বেস্ট হেল্পটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে এই পরীক্ষাগুলো তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত যত্ন সহকারে এবং খুব ঠান্ডা মাথায়, খুব গুরুত্বপূর্ণ কথা, এই একটা কথা মনে রাখো, ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও। আশা করি ইনশাল্লাহ তুমি অনেক বেশি সফল হবে, ঠিক আছে। আর যদি তোমার বেশি কোনো প্রবলেম হয় আমাদের এই প্রোগ্রামে ভর্তি হতে পারো, আর আমি তোমাকে যথাসম্ভবভাবে হেল্প করার চেষ্টা করব। আর
সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তোমার যে সাবজেক্টটাই তুমি দুর্বল, এসএসসি পরীক্ষা বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিশেষ মনে রাখবা যে সাবজেক্টটা দুর্বল, ওই সাবজেক্টের পরীক্ষা কিন্তু তোমার সবচেয়ে খারাপ হবে। সো ওই সাবজেক্টের ব্যাপারে একটু ভালোভাবে রিভিউ করে নিও। ইংলিশ পরীক্ষাটা তোমাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট পরীক্ষা না, একটু স্ট্র্যাটেজিকভাবে পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমরা অনেক বেশি সফল হতে পারবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।